প্রিয় দর্শক, শহীদ বুদ্ধিজীবী দিবসে ৭১ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বুদ্ধিজীবী এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই ৩ দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। গণতন্ত্র হত্যা, গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ জানান, দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। এদিকে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা হারাবে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। আর গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে ডক্টর ইউনূসকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলম। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় জুলাই বিপ্লবের বিশ্বাস ও বর্তমান বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন গণস্বগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন আজকের যে আলোচ্য বিষয়ের উপরে। পাশাপাশি আপনার যে ভাবনা রয়েছে সেই ভাবনাও আমাদেরকে জানাতে পারেন ফোন করে। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। জুনায়েদ সাকিবে আসতে চাই এবং শুরুতে আলোচনাটি এভাবে শুরু করতে চাই যে উপদেষ্টা পরিষদকে বিতর্কিত করার অভিযোগ করছেন কেউ কেউ, নানা ধরনের মন্তব্য আছে। পাশাপাশি একেবারে সর্বশেষ তথ্য উপদেষ্টার যে মন্তব্য, তিনি রাজনৈতিক দলগুলোকে ইঙ্গিত করে বলেছেন যে সরকারকে অসহযোগিতা করছে রাজনৈতিক দল। তার প্রেক্ষাপটে বিএনপি সম্মানিত মহাসচিবই কিন্তু মন্তব্য করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকারটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সকলের সরকার হিসাবেই বলা হচ্ছে, সবাই সহযোগিতা করছে, এই কথাও আমরা শুনছি। তখন সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টার এই মন্তব্য কি জানান দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচকরা এসে পৌঁছবেন আশা করি খুব শীঘ্রই। যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। সরকারের তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, ফলে কেউ ব্যর্থ করতে চাইলেও আমাদেরকে সেটা হতে দেওয়া যাবে না। সবাইকেই সেটা প্রতিরোধ করতে হবে এবং সরকারকে একটা সাফল্যের জায়গা, অর্থাৎ এই যে রূপান্তরটা যেটা সরকারের দায়িত্ব, সেই রূপান্তরটা ইতিবাচকভাবে গণতান্ত্রিক পথে সম্পন্ন করতে হবে। তো আমার মনে হয় যে তরুণ তথ্য উপদেষ্টা এটা যে কোন প্রসঙ্গে বলেছেন সেই ব্যাখ্যাটা হয়তো তিনি ভালো দিতে পারবেন। কিন্তু সাধারণভাবে রাজনৈতিক দলগুলো বলতে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত ছিল তাদের দিক থেকে যদি দেখি, প্রথমত এই সরকারের প্রতি সমর্থনই কেবল নয়, সরকারকে মানে সফল করার অর্থে, অর্থাৎ তাদের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের যে কাজ এবং একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সবটাই তাদের যে দায়িত্বের জায়গায় আছে। সেখানে সর্বাত্মক সহযোগিতার কথাই আমরা রাজনৈতিক দলগুলোর দিক থেকে বলা হয়েছে। এবং শুধু এই নয় যে সহযোগিতা করার আমরা মানে যখন যা বলা হয়েছে সরকারের দিক থেকে সেগুলো সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বিষয়ে তারা যখন কথা বলতে চেয়েছেন, অন্তত দুর্গাপূজার আগের যে সরকার যে আহ্বান জানিয়েছেন, এবং আমরা যদি বলি যে এই যে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক দলগুলোর সবার সাথে একসাথে কথা হলো, সর্বশেষ আমরা ঐক্য এবং তার সূত্র ধরে একটা প্রধান উপদেষ্টার সাথে যে বক্তব্য কিংবা সমর্থন দেওয়া হয়েছে সেটাই শুধু নয়, যেটা আমরা বারবার বলছি যে একটা যোগাযোগ যাতে থাকে, এই যোগাযোগটা যাতে কোনোভাবে বিচ্ছিন্ন না হয়ে পড়ে কিংবা কোনো গ্যাপ তৈরি না হয়, সেজন্য এই যোগাযোগের প্রসঙ্গে জুনায়েদ সাকিব এটি আসতে চাই। নিশ্চয়ই আলোচনা এর আগে আপনি করেছেন যে যোগাযোগের প্রশ্নে কোনো রাজনৈতিক দলের সাথে সরকারের বা সরকারের মধ্যে কারো কারো বেশি যোগাযোগ, একটু কম যোগাযোগ, এই বিষয়গুলো নিয়ে কোনো অসন্তোষ আছে? না, কী নিয়ে অসন্তোষ আছে সেটা তো আর আমি ভালো করে জানবো না। আমরা যেটা মানে চাই সেটা বলতে পারি, সেটা হচ্ছে যে একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল কিংবা এই ধরনের কোনো কাঠামো যদি হতো,
যেখানে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনেরা তারা সবাই আছেন, এমনকি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর অংশীজনরাও থাকতে পারেন। সেইখানে গভর্নমেন্ট এবং এই পুরো কাউন্সিলের সাথে একটা নিয়মিত বিরতিতে আলোচনা হতে পারে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, যার মধ্যে যেমন আমাদের ন্যাশনাল সভারেন্টির কোয়েশ্চেন আছে, আমাদের এই যে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, যেখানে জনগণের সংকট, বাজার পরিস্থিতি, বহু কিছু মোকাবেলার প্রশ্ন আছে। এই সমস্ত বিষয়গুলোর পাশাপাশি আমরা বলতে পারি যে আমরা আপনার রাজনৈতিক উত্তরণটা কীভাবে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ রাজনৈতিক উত্তরণের বিষয় নিয়েই সেখানে সংস্কার বলেন, মানে প্রতিষ্ঠানগুলোর সংস্কার বলেন, আইনের সংস্কার বলেন, একটা গণতান্ত্রিক সংবিধান করার প্রশ্ন বলেন, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবং নির্বাচন কিভাবে হবে, তার আগে সংস্কার কি হবে, পরে কি হবে, এই সব প্রশ্নগুলো নিয়ে যে আলাপ আলোচনা, একটা ন্যূনতম কনসেনসাসে পৌঁছানো, সেই জায়গাটাও খুব জরুরি। ফলে এইসব প্রশ্নে সব কিছুতেই কিন্তু একটা ঘনিষ্ঠ যোগাযোগ থাকলে আরও সুবিধা হতো, সেটার কথা আমরা বারবার বলে এসেছি। তার মানে হচ্ছে আমার কাছে মনে হয় না যে আমরা মানে এখানে গ্যাপ তৈরির কোনো জায়গা আমি দেখছি। গ্যাপ বরং তৈরি যাতে না হয় তার ব্যবস্থার প্রস্তাবও আমরা করছি। এক, দুই হচ্ছে যে মানে বাংলাদেশের যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যে আত্মত্যাগের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যে আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আছে, তাতে আমাদের এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, মানে উই কান্ট অ্যাফোর্ড। সুতরাং সেই জায়গায় আমাদেরকে সফল হতে হবে, সম্মিলিতভাবে সফল হতে হবে। এই যে ব্যর্থতার প্রসঙ্গ বা এই আলোচনাগুলো জোনাস সাকিব ভাই যে বারবার আলোচনাগুলো কেন এসেছে, এটা কেন আসছে সেটাকে আমি যে একটু পয়েন্ট আকারে বলি আপনার কাছে, খুব ছোট করে আপনার কাছে আলোচনা শুনবো। সেটা হচ্ছে যে সরকারের এই গত 4 মাসে যে কার্যক্রম, যে প্রত্যাশা ছিল যতটুকু পূরণ হয়েছে, যে ঘাটতিগুলো আছে, মানে যা প্রাপ্তির চেয়ে ঘাটতির জায়গাটা বেশি বলেই কি বারবার এই কথাটা তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে কিনা যে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ব্যর্থ হলে এইতে দিতে হবে এরকম? না না, ব্যর্থতার প্রশ্ন যেহেতু মানে এসছে, যে সরকারকে কেউ কেউ ব্যর্থ করার চেষ্টা করছে অথবা ব্যর্থ দেখানোর চেষ্টা করছে, আমরা মনে করি না যে সরকার এখানে মানে পুরোপুরি ব্যর্থ। সরকারের অনেকগুলো অর্জনের দিক আছে, আবার অনেকগুলো প্রত্যাশার জায়গা এখনো পূরণ হয়নি। এখন অর্জনের দিকগুলো নিঃসন্দেহে এই যে আমরা একটা বলতে পারেন আত্মমর্যাদাশীল একটা পররাষ্ট্রনীতির উপর দাঁড়িয়ে আমরা আমাদের সমস্ত প্রতিবেশী থেকে শুরু করে সারা দুনিয়ার সাথে সম্পর্কিত হতে যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ অর্জনের জায়গা এবং এটাকে আমরা সাস্টেইন করতে পারছি, মানে এটাকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের এখানে ধরেন ব্যাংক ব্যবস্থাপনা বলেন, আর্থিক খাতের কথা বলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপের জায়গা মানে অগ্রগতির দিক আছে। পুরোটা ঠিকঠাক হয়ে গেছে এটা বলবো না, কিন্তু পুরোটা ঠিকঠাক এত হয়ে যাওয়া সম্ভব না। এখানে যে লুটপাট হয়েছে এটা তো অন্তত একটা তথ্য আকারে একটা কমিশনের মাধ্যমে একটা শ্বেতপত্র প্রকাশিত হচ্ছে, কিভাবে ভয়ঙ্কর লুটপাটটা হয়েছে, কিংবা গুম কমিশনের রিপোর্ট আসছে। ফলে সরকার অনেকগুলো জায়গায়, হ্যাঁ এখন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা মানে বাজার দর, এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন মানুষের মধ্যে আছে, কিংবা যে জায়গাগুলোতে আরও অনেক জোরালো ভূমিকা নেওয়া যেত সেখানে আমরা মাঝে মাঝেই লাল ফিতার দৌরাত্ম্য দেখতে পাচ্ছি। মানে সেই পুরনো আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে দীর্ঘসূত্রিতাটা এমন যে এটাকে রীতিমতো স্যাবোটাজ মনে হয়, মানে হয় যে ইচ্ছাকৃতভাবেই আটকে দেওয়া হচ্ছে এবং ওইখানে যাতে অসুবিধার সৃষ্টি হয়। ফলে এইসব জায়গাগুলোতে আমরা বারবার বলছি যে সরকার তো দাঁড়িয়ে আছে একটা অভ্যুত্থানের শক্তির উপরে এবং তার যে সমর্থনের উপরে সমস্ত স্টেক হোল্ডারের। ফলে এই যে সমর্থনের শক্তি, জনগণের শক্তি, সেইটাকে ভিত্তি করেই কিন্তু সরকার অনেক জোরালো সিদ্ধান্ত নিতে পারে। আমলাতন্ত্র প্রশাসন তার কাজ হচ্ছে সরকারের নীতি এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করা, তাদের সেখানে কোনো গাফিলতি থাকলে যাতে ব্যবস্থা নেওয়া যায়, যাতে এইখানে চিহ্নিত করা যায় কারা এই কাজগুলো করছে না। ফলে সেসব জায়গায়ও কিন্তু আমরা বারবার বলছি যে সরকারকে সহযোগিতা করার জন্যই এই যে রাজনৈতিক দল কিংবা অংশীজনদের ওই কাঠামোটা তাকে সহায়তা করবে। ফলে সেটার দিক থেকে আমার মনে হয় যে সরকারেরই এখন দায়িত্ব যে কিভাবে জিনিসটা সফলভাবে এগোবে বা সমর্থনকে আরো বেশি গতিশীল করা, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। চমৎকার। জোনাস সাকিবকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরো দুজন সম্মানিত আলোচক, যেটি শুরুতে আপনাদেরকে বলে রাখা, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের জোনাস সাকিব বলছিলেন তার আলোচনায়, আজকে বুদ্ধিজীবী দিবসের এই প্রসঙ্গ ধরে সরকারের যে বক্তব্য, সরকারের সফলতা ব্যর্থতা প্রসঙ্গগুলো নিয়ে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে আলোচনা আছে, সরকারের মধ্য থেকে
প্রধান উপদেষ্টা সহ আরও সম্মানিত উপদেষ্টাদের বক্তব্য আছে। আপনার কাছে শুনতে চাই, যেটি জুনায়েদ সাকিব ভাই যেখানে শেষ করলেন যে জনসমর্থনের শক্তি নিয়ে তো সরকার কাজ করছে, এই সরকারটাকে সকলের সরকারই বলা হচ্ছে, সেই ফেসিবাদের শক্তির বাইরে যে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের। এখন এই জন আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে সরকারের যে কাঠামো, সরকার যেভাবে ভাবছে, সেই ভাবনার জায়গাতে জন আকাঙ্ক্ষা কতটুকু গুরুত্ব পাচ্ছে, নাকি আবার সেই ঘুরে ফিরে সেই পুরাতন যে অভিযোগগুলোর পুনরাবৃত্তি যখন আমরা শুনি তখন সাধারণ মানুষ কি মনে করছে বা কি মনে করে নেবে? অনেক ধন্যবাদ। আমি যেভাবে দেখি যে দেখেন পুরো সরকারের যে রেসপন্স যদি আমরা বলি, অর্থাৎ সরকার যেভাবে জন আকাঙ্ক্ষাতে সাড়া দিচ্ছে সেই জায়গাটাকে দেখার আমি তিনটা জায়গা থেকে দেখি। প্রথমত হচ্ছে যে তাৎক্ষণিকভাবে কিছু সেবা প্রদান করা, অর্থাৎ আমাদের যেগুলো খুবই প্রয়োজন, একেবারে নিত্য প্রয়োজন, সেরকম অনেকগুলো সেবা আছে, সেরকম কতগুলো পদক্ষেপ গ্রহণ করার একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে একটা বৃহত্তর আকাঙ্ক্ষায় যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে পুনঃপ্রচেষ্টা, সেইটার যে আকাঙ্ক্ষা, তার জন্য কতগুলো প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে। আর তৃতীয় যেটা আরও একটু দীর্ঘমেয়াদে, অর্থাৎ বাংলাদেশের আসলে তার যে সম্ভাবনা, তার যে সম্পদ এবং সম্ভাবনা নিয়ে যে দাঁড়িয়ে একটা স্বাধীন, সার্বভৌম এবং সকলের সম্মানের যোগ্য একটা রাষ্ট্র, একটা জনজাতি হিসেবে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটার জায়গায় কতগুলো নীতিগত পরিবর্তনের বা পদক্ষেপ নেওয়ার জায়গা আছে। তো ফলে আপনি দেখবেন যে এখন পর্যন্ত যদি আমরা ভাবি যে গত জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত যে সময়গুলো, সেক্ষেত্রে সরকার যে তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো নিয়েছে, পদক্ষেপগুলো নিয়েছে, যার মধ্যে আমি ধরবো যে বাজার ব্যবস্থাপনার আর প্রথম দিকের যে কাজগুলো, সেগুলো আমি এই সরকারি সেবা, জরুরি সেবা, তাৎক্ষণিক যে পদক্ষেপ, সেগুলোর মধ্যে ধরবো। তো সেই জায়গাটাতে অনেকগুলো জায়গাতেই তাদের সাফল্য আছে, কিন্তু নিশ্চিতভাবে যখন বাজারের ক্ষেত্রে সাফল্য কিভাবে দেখি না, আমি বাজারের ক্ষেত্রে বলিনি, কিন্তু অনেকগুলো জায়গাতে সাফল্য আছে। আমরা ব্যাংকগুলো অর্থনৈতিক ক্ষেত্রে তাদের ইতিবাচক ভূমিকা আছে, অনেকগুলো জায়গাতে আছে। যে দুটি জায়গাতে আমি একটু যোগ করি, সেটি হচ্ছে যে বাজার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো প্রশ্ন থেকে যাচ্ছে কেন? এখন দেখেন, যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, সেই অর্থনৈতিক ব্যবস্থার নাটবল্টুগুলো এরকম খুব আমাদের চেনা কয়েকটা ফিক্স করে দিলে এটা বাজারটা কাজ করা শুরু করে দিল স্বয়ংক্রিয়ভাবে এবং আমাদের সবার আকাঙ্ক্ষার মধ্যে বাজার মূল্য চলে আসলো, সেটা কিন্তু হবে না। আমরা জানি যে আমরা একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আছি, একটা বৈশ্বিক একটা সরবরাহ চেইন আছে, যে চেইনের একটা প্রান্তে আমরা আছি। ফলে ওই সব জায়গাগুলোতে যদি পরিবর্তন না করা যায়, যেগুলোর বেশি অনেকগুলোই আপনার নিয়ন্ত্রণের বাইরে, বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে, সেইগুলো যদি আমরা ঠিকঠাক করতে না পারি, তাহলে পুরোপুরিভাবে বাজার দরকে একেবারেই আমাদের নাগালের মধ্যে, আমাদের আকাঙ্ক্ষার মধ্যে নিয়ে আসাটা অত সহজ না এবং এত কম সময়ের ব্যাপার না। এটা আবার অনেকে বলছে এটা যে খুব কঠিন, তাও না। আমি যতটুকু অর্থনীতি বুঝি বা দেখি, সে পর্যবেক্ষণ করেছি বা নিজের কাজকর্ম থেকে যতটা বুঝি, যে কাজটা খুব সহজ না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে এই পর্যায়ে এই প্রশ্নে একটু ছোট্ট করে শুনতে চাই অধ্যাপক কাজী মারুফুল ইসলাম স্যার, সেটি হচ্ছে যে এই ধরনের অরাজনৈতিক সরকার যখন বা শক্তি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, সেটি বাজার প্রসঙ্গে বলুন, আইন শৃঙ্খলার পরিস্থিতি বলুন, অশুভ শক্তি যারা থাকে, সেটি সিন্ডিকেট, চাঁদাবাজি বা চাঁদাবাজ, এরা একটা ভয়ের থাকে, কিন্তু সেই ভয়টা কি ধরাতে পারলো এই সরকার? না, এই সরকার সেই যে ভয়টার কথা আপনি বলছেন, সেই ভয়টা খুবই অল্প সময়ের জন্য বাজার এই ব্যবস্থার প্রতি থাকে। আমরা অতীতে দেখেছি, যখন রাজনৈতিক সরকারগুলো ছিল তখনও দেখেছি, যখন একটা সামরিক বাহিনী সমর্থিত একটা সরকার ছিল তখনও দেখেছি, তখনও কিন্তু এই বাজার শক্তির উপরে সেই শক্তিগুলো, অর্থাৎ সরকারি শক্তিগুলো কিন্তু পূর্ণ প্রাধান্য বিস্তার করতে পারেনি। তার মানে আসলে বাজার যে অর্থনীতির যে ব্যবস্থার মধ্যে আছে, সেই ব্যবস্থাটা যদি পরিবর্তনের কথা বলি তাহলে অন্যরকম গল্প হবে। কিন্তু এই বৈশ্বিক একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে থেকে যদি আমরা অর্থনীতিকে দেখি, চালানোর চেষ্টা করি, তাহলে তার উপরে নিয়ন্ত্রণ আরোপ করা খুব সহজ কাজ না। মানে এটি সময় লাগবে এবং বেশ কিছু নির্দিষ্ট প্রক্রিয়া বা পদক্ষেপও প্রয়োজন। অথবা ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, আরও আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ। নীলুফার চৌধুরী, মনিয়াপা আসতে চাই। যেটি দুইজন সম্মানিত আলোচকের আলোচনা আপনি শুনলেন, আপনার কাছে একটু রাজনৈতিক প্রসঙ্গের আলোচনা আসে, এরপর অন্যান্য প্রসঙ্গ, যেটা আমাদের জুনায়েদ সাকিব বললেন যে এই রাজনৈতিক উত্তরণের প্রসঙ্গে বেশ কিছু প্রত্যাশা আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে প্রত্যাশা আছে। আমরা
সম্মানিত তথ্য উপদেষ্টার বক্তব্য শুনলাম যে রাজনৈতিক দলগুলো সরকারকে অসহযোগিতার একটা প্রসঙ্গ তিনি উল্লেখ করছেন। পাশাপাশি এই বক্তব্যের প্রতি উত্তরে কিংবা বিপরীতে আপনি দলের সম্মানিত মহাসচিব তিনি বলেছেন যে তথ্য উপদেষ্টার এই বক্তব্য রাজনীতি বিরুদ্ধ এক ধরনের মন্তব্য। এখন আবার প্রশ্ন হচ্ছে যে বিএনপির সাথে বা রাজনৈতিক দলগুলোকেও যদি বলি বা আলাদা করেও যদি বলি, শুধু বিএনপির সাথে সরকারের যে এই সংস্কারের প্রশ্নে যে সম্পর্ক অথবা যে তথ্য আদান প্রদান বা ঐক্যের যে প্রসঙ্গ, এই জায়গা থেকে নির্বাচনী রোডম্যাপ নিয়েই কি দূরত্বের মূল জায়গাটি সৃষ্টি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, তথ্য উপদেষ্টা যেটা বলেছেন এটা খুব দুঃখজনক। এই জন্য আমি বলবো দুঃখজনক যে বিএনপি একটা বড় সংগঠন বাংলাদেশে। বিএনপির কথা যদি আমি বলি, বিএনপি প্রথম থেকে ফার্স্ট দিন, তো সেই দিন থেকে বিএনপি এই সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছে, বিন্দুমাত্র কোনো কার্পণ্য করছে না। শুধু তাই না, অনেকভাবে এই উপদেষ্টা মহল থেকে শুরু করে তাদের যে ছেলেরা আছে, ছেলে মেয়েরা যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা বিভিন্নভাবে বিএনপিকে হেয় করার চেষ্টা করেছে। ওপেন, এখানে কোনো রাগঢাক ছিল না, ওপেন করার চেষ্টা করেছে। তারপরেও কিন্তু বিএনপি ওইসব দিকে নজর তো দেয়ই নেই, বরং তার ছাত্র সহনশীলতার যথেষ্ট পরিচয় দিয়েছে। এবং তার ছাত্র সংগঠন বিএনপির, তাদেরকে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা বুঝেন কেন্দ্রবিন্দু রাজনীতির, সেখানে তোমরা কিছুই বলবা না, কোনো কিছু করবা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মিছিল মিটিং করার দরকার নাই, দরকার পড়লে প্রয়োজনে শহীদ মিনারটাকেই আমরা বেছে নিলাম। মাঝে মাঝে আপনারাও দেখেছেন যে আমাদের শহীদ মিনারে কিছু প্রোগ্রাম হয়েছে খুব শান্তিপূর্ণভাবে, যারা শহীদ হয়েছে তার পরিবারদেরকে নিয়ে বিভিন্নভাবে। তো আমরা চেষ্টা করেছি, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বারবার বলেছেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের সম্পূর্ণ সফলতা আমাদের, আমরা সফলতার জন্য আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। দ্বিতীয় লাইনে গিয়ে আবার বলছে যে ব্যর্থ হলে না, তারপরেও সহযোগিতা করার পরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে এটার দায় দায়িত্ব আমাদের না। আমরা সহযোগিতা করতে চাই, ওনারা নিবেন কি না, যদি না নেন, যেটা নেন নাই সত্যিকার অর্থে, শুধু বিএনপির কেন, ওইভাবে চিন্তা করলে কোনো রাজনীতি দলের তারা ওইভাবে সহযোগিতা নেন নাই, কখনো আশাও করে নাই। অথচ ওনাদের অভিজ্ঞতার যথেষ্ট অভাব ছিল। এখানে একটা মানুষের যত বয়স থাকুক, যত স্টাডি থাকুক, শিক্ষা থাকুক, অভিজ্ঞতা কিন্তু একটা মারাত্মক জিনিস। অভিজ্ঞতা না থাকলে অনেক কিছুই হয় না। তো এই সরকারের যেটা একের টানাপোড়েনের সংসার ছিল, দুয়ে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, তিনে হচ্ছে তাদের অভিজ্ঞতার অভাব ছিল, মানে আছে এখনো। সেইখানে তারা কয়টা রাজনীতিবিদদেরকে কয়দিন ডেকেছেন এবং কতক্ষণের জন্য ডেকেছেন এবং কি কথা বলেছেন, এখানে একটা রাজনীতিক দলের যত কথা হয়েছে তার কোনো প্রতিফলন কি দেখতে পাচ্ছেন? না, প্রতিফলন তো দেখতে পাচ্ছি না। ওটাও যেমন দেখতে পাচ্ছি না, ঠিক তেমনই আপনার সাথে ইয়েস নো ভেরি গুড একটা টকশো করতে গেলেও কিন্তু 1 ঘন্টা সময় লাগে। তো একটা টকশোর মতো তো আর একটা দেশ না। একটা দেশের রাজনীতিবিদদের সাথে সরকার কথা বলবেন এবং যাদের জন্য সরকার সংস্কার করবেন, যাদের জন্য সরকার আগামী রাজনীতিক দেশটাকে সমৃদ্ধশালী করবেন, তাদেরকে নিয়ে যদি না বসেন, না কথা বলেন, না তাদের ডিসিশনটা মাথায় রাখেন, তাহলে তো অনেক কিছুই সম্ভব না। তো সেই হিসেবে আমি বলতে চাই যে তথ্য উপদেষ্টা যেটা বলেছে, অসহযোগিতা রাজনীতিবিদরা করে নাই, বরং তথ্য উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা রাজনীতিবিদদের সাথে অসহযোগিতা করেছেন। যেভাবে করা দরকার, যাদের জন্য সংস্কার করা দরকার, তাদেরকে নিয়ে ওইভাবে বসা হয়। এই জায়গাতে মনে হয় আপনার শুরুর দিকে যেমনটি বলছিলেন, এটা একটু শুনতে চাই আরো একটু বিস্তারিত। সেটা হচ্ছে যে আমাদের বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম এবং জাতীয় নাগরিক কমিটি, শিক্ষার্থীদের দুইটি প্ল্যাটফর্মের আপনি বললেন যে আমরা এটাও দেখেছি, আমি নিজেও সেই আলোচনাতে ছিলাম উপস্থাপক হিসাবে, যে কেউ আপনি বলছেন যে বিএনপিকে টার্গেট করে বলছে। আমার প্রশ্ন হলো যে দুইটি শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের মধ্যে থেকে যারা গণমাধ্যমে দুই রকম, সেটা হচ্ছে যে গণমাধ্যমে যারা কথা বলছেন তাদের টার্গেট বিএনপি হলো কেন? তাদের টার্গেট এই জন্য বিএনপি হলো যে যারা ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, তারা একটা বড় সংগঠন নিয়ে বুঝাতো মানুষকে। তারা যখন বিতাড়িত হলেন, নিজেরাই তারা বিতাড়িত হলেন, তারা উচ্ছিষ্ট হয়ে গেলেন, তখন বিএনপি একমাত্র বড় সংগঠন রাজনৈতিক বাংলাদেশে। তো বিএনপিকে যদি হটাতে পারে, হয়তো বা যাদের অনেক লম্বা কোনো প্ল্যান আছে, প্ল্যানটা তারা সাকসেস করতে পারে। আমি বলতে পারবো না, অনুমান করতে পারে। রাষ্ট্রের সঙ্গে আর কি প্ল্যান থাকে, রাষ্ট্রের
স্থায়িত্ব বাড়ানোর প্ল্যানই থাকতে পারে, এছাড়া আর কি থাকবে। এখন আপনি মনে করেন, আমি বলতে চাই, আপনি যেহেতু দুইটা ছাত্র সংগঠন তুললেন, একটা ছাত্র সংগঠন একজন আরেকজনকে চিনে না, আরেকটা ছাত্র সংগঠন একজনের সাথে আরেকজনের, মানে প্রতি একজনের সাথে আরেকজনের বছর বছর প্রায় যুগের পর যুগ ইন্টিমেসি। তো এই যে একজন আরেকজনকে চিনে না, তাদের জন্য কিন্তু অবারিত দ্বার। তারা সব কিছু করতে পারবে, তারা মিছিল করতে পারছে সকাল সন্ধ্যা বিকাল দুপুর, তারা মিছিল করতে পারছে, মিটিং করতে পারছে, তারা হলে সিট বরাদ্দ করতে পারছে, সিট দিতে পারছে, সিটে থাকতে পারছে। আর যখন একটা বড় ছাত্র সংগঠন, সে না হলে ঢুকতে পারছে, না মিছিল করতে পারছে, ওই বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে বক্তব্য হলো যে ছাত্র রাজনীতি মানে কোনো লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি থাকবে না, এটি হলো যে শিক্ষার্থীদের বক্তব্য। তাহলে তারা যেটা করছে, তাদেরও তো একজন সিনিয়র আছে, তারাও তো কারো না কারো কথা শুনছে, কিংবা কাউকে পরিচালনা করছে, তারা পরিচালনা করতে পারবে, কথা শুনতে পারবে। এখন লেজে যদি আপনার প্রাণীকে নাড়ায়, তাহলে তো এটা দুঃখজনক। আমি প্রাণী লেজ নাড়াই, লেজে প্রাণীকে নাড়ালে তো দুঃখজনক হবে। তো তারা নাড়াতে পারছে, কোনো সমস্যা নাই। আর আরেকটা ছাত্র সংগঠন, উভয় তো দেহের অংশ, কে কাকে নাড়াবে প্রয়োজন হলে নাড়াতেই পারে, সেটা প্রয়োজন হলে নাড়াতে পারে, কিন্তু চাইলেই নাড়ানো যায় না। লেজ কখনো সম্পূর্ণ একটা প্রাণীর অস্তিত্বকে নাড়া দিতে পারে, সিগন্যাল দিতে পারে, আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যদি সিগন্যাল দিতে পারে। এটা কিন্তু সিগন্যালের কথা হচ্ছে না, এটা সরাসরি নাড়ানোর কথা হচ্ছে। সরাসরি আপনার মানে আঙ্গুলি হেলন না, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। তো এই যে ডাইরেক্ট অ্যাকশন তারা করবে, একজনের জন্য অবারিত দ্বার, আরেকজনের জন্য সংকুচিত দ্বার, এটা তো হতে পারে। মানে আপনার আলোচনাকে যদি আমি এক লাইনে আনার চেষ্টা করি মনিয়াপা, যে আপনি কি মনে করেন যে সরকারের মধ্যে সরকার আছে, এটি বলতে চাচ্ছেন? সরকারের মধ্যে তো সরকার আছে, এবং এই সরকার আমাদের সাথে আন্তরিক না। আমরা সরকারের সাথে আপনাদের মানে কি শুধু বিএনপির কথা বলছেন? না, সমস্ত রাজনৈতিক দলের কথাই আমি বলছি। কেউ যদি নিজে ব্যক্তিগতভাবে না নেয়, সেটা তার ব্যাপার। বাট আমরা রাজনৈতিক দলরা, রাজনীতিবিদরা, আমরা আন্তরিক তাদের জন্য। আমরা প্রত্যেকটা, আপনার এখানে মিনিমাম 5 আগস্টের পরে নইলেও 10টা টকশো করেছি। প্রত্যেকটা টকশোতে আমি কমপক্ষে বলেছি, প্রত্যেকটা টকশোতেই বলেছি, ছাত্রদের কাছে আমাদের একটা ঋণ বোধ আছে। কিন্তু ঋণ বোধ মানে এই না যে আমার জীবনের সর্বস্ব আমি দিয়ে, আমি দেশটাকে উজাড় করে দিয়ে দিলাম, শেষ হয়ে গেল। এটা তো প্রথম পর্যায়ের আলোচনা এতদূর থাক, এরপরে আরো প্রশ্ন আছে, আলোচনা আছে, সেটা আমরা শুনবো। যে জন্য সাকিব ভাই, যে মনিয়াপা যেখানে শেষ করলেন যে রাজনৈতিক, তিনি বিএনপির কথা এককভাবে বললেন না, রাজনৈতিক দলগুলোর না বিরতির আছে, আমরা যাবো একটু আলোচনা শুনে যে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক কেমন যাচ্ছে, পাশাপাশি সরকারের মধ্যে সরকার। আমার এই প্রশ্নের অভিযোগটাকেও তিনি এড়িয়ে দেন নাই, তিনি কিন্তু এটা স্বীকার করিয়েছেন। না, আনুষ্ঠানিকভাবে যদি বলি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার এ পর্যন্ত 3 দফা আনুষ্ঠানিকভাবে বসেছে। তার মধ্যে প্রথম বিষয় ছিল 15ই আগস্টের বিষয়ে কি হবে সে বিষয়ে আলোচনা করার জন্য। রাজনৈতিক দলগুলো অবশ্য অনেক কথা জানিয়েছে, তারা যা বলতে চায়, কিন্তু ইস্যু ছিল ওইটা। কিংবা দ্বিতীয় দফায় ছিল দুর্গাপূজা এবং উদযাপনের পরিস্থিতি নিয়ন্ত্রণ, মানে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি প্রশ্ন। এবং তৃতীয়ত ছিল বাংলাদেশে হাই কমিশনে আক্রমণ থেকে শুরু করে, ডেপুটি হাই কমিশনে আক্রমণ থেকে শুরু করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্যের প্রশ্ন। এখন 3টাই তো এজেন্ডা বেসড আলোচনা ছিল। সেটার সাথে হয়তো রাজনৈতিক নেতৃবৃন্দ আরও যা যা কিছু মনে করেন সংশ্লিষ্ট, তারা হয়তো বলেছেন, কিছু প্রস্তাব দিয়েছেন, কেউ লিখিত দিয়েছেন। কিন্তু যাকে বলে যে সত্যিকার অর্থে এজেন্ডা ধরে আলোচনা দেশের পরিস্থিতি নিয়ে, সেগুলো তো সরকারের দিক থেকেও এজেন্ডা তোলা হয়নি। এখন এই সব বিষয়গুলোতে আমার মনে হয় যে আলাপ আলোচনাগুলো রাজনৈতিক দলগুলো অনুভব করে, এখনো সরকারের দিক থেকে সেই অনুভবটা আমরা দেখতে পাইনি। ধরুন কথার কথা, দ্রব্যমূল্য বাড়ছে, এখন এই দ্রব্যমূল্য নিয়ে করণীয়টা কি, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি মনে করে, রাজনৈতিক দলগুলোর মতামতগুলো কি, কিভাবে আমরা সহযোগিতা করতে পারি দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে, কিংবা সরকারি সামগ্রিকভাবে কি ভাবছে, সেটা তো সে পাবলিকলি একটা ডিসকাশন করে। আবার মানে যাকে বলে যে রাজনৈতিক দলগুলোর সাথেও অ্যাজ এ স্টেক হোল্ডার তাদের সাথে একটা আলাপ আলোচনার জায়গাটা করতে পারত, সেটা আমরা মনে করেছি। আমরা মনে করি দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক উত্তরণ এবং দেশের সার্বভৌমত্ব, এই যে প্রশ্নগুলো আমাদের সামনে এই সরকারের কাঁধে দায়িত্ব আছে, সেগুলো ভালোভাবে সম্পন্ন করার জন্যই আমরা সহযোগিতা করতে চাই। তার কাঠামোর প্রয়োজন। সেই কাঠামো না থাকলে তো ওনারা যখন ডাকবেন, অথবা আমরা সিক করে করে যখন আমরা
একটা অ্যাপয়েন্টমেন্ট পাবো, তখন একটা আলাপ আলোচনা কোনটা হওয়া শুরু উচিত হবে। এই সরকারের কাছে? আমি কোনটা মনে করি বেশি যে প্রত্যাশা এটা করেন? উভয়ের জন্যই মানে বিশেষত রাজনৈতিক দলগুলোর দিক থেকেও তো একটা অনুভব করতে হবে যে আমরা যথাযথ অংশীজন। হ্যাঁ, সেই অংশীজনের অনুভবটা আসতে হলে একটা কাঠামোগত জায়গা দরকার। এই সরকারের তারাই পরিচালনা করবেন, কিন্তু সরকার যাতে সময় মতো বিভিন্ন প্রশ্নে আলাপ আলোচনাটা করতে পারেন, তখন তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে, এমনকি সিদ্ধান্ত বাস্তবায়ন করতেও সুবিধা হবে, কেননা এটার একটা পেছনে সকলেরই সমর্থনের জায়গাটা আছে। এই পর্যন্ত যতবার দেখা হয়েছে এই কথাগুলো তো নিশ্চয়ই আপনারা বলেছেন। বলেছি, যেমন লাস্ট বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম একটি প্রস্তাব এসছে এবং এই বিষয়ে তারা ইতিবাচকভাবে ভাবছেন, কিন্তু সেটার হয়তো আমরা সামনে দেখি ফলাফল কি হয়। কিন্তু এর মধ্যে তো 4 মাস পার হলো, তো সময়টাও মানে যাচ্ছে, এবং যাকে বলে যে অনেকগুলো প্রশ্ন নিয়ে মানুষের মধ্যে যখন বাস্তবায়ন হতে দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে, তখন যেহেতু একটা বৈপ্লবিক সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, মানুষ আশাও করে যে ওদের খুব দ্রুত কিছু সমাধান হবে, সেই সব আশা সব ক্ষেত্রে বাস্তবসম্মত নাও হতে পারে, কারণ আমাদের একটা পুরনো ধরনের রাষ্ট্রকে নিয়ে কাজ করতে। এই জায়গাতে দ্বিতীয় যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি আপনাকে মনে করিয়ে দিয়ে বিরতিতে যাচ্ছি, যে সরকারের মধ্যে সরকার আছে কিনা, এই প্রসঙ্গে আলোচনা শুনবো বিরতির পর। জনাব সাকিব ভাই, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে যাওয়া, যে সরকারের মধ্যে সরকার আছে কিনা, সেই জবাব তো আসলে আমি দিতে পারবো না। সরকারের মধ্যে সরকার আছে কিনা, কোন ঘটনায় এইরকম প্রতীয়মান হচ্ছে, সেই প্রশ্নগুলো আরো হয়তো সুনির্দিষ্ট করলে সেরকম কোনো জায়গা কেউ চিহ্নিত করতে পারে। আমি ঠিক সেভাবে দেখতেও চাই না। মানে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যেখানে সবাই আমরা এই সরকারের প্রতি আমাদের সমর্থন জানিয়েছি এবং আস্থা রাখতে চাইছি এই পুরো প্রক্রিয়ায়, যাতে তারা যথার্থভাবে কাজ সম্পন্ন করতে পারেন। আমরা মনে করি না যে এই সরকারের আসলে কারো প্রতিপক্ষ। এই সরকার আসলে নিজে কোনো, যেহেতু ওই অর্থে রাজনৈতিক স্বার্থ তার থাকার কথা না, সেদিক থেকে এই সরকার আসলে সকল স্টেক হোল্ডারেরই স্বার্থ রক্ষা করার জায়গাতেই দাঁড়ানো উচিত। এবং মুদ্রা বিষয়টা হচ্ছে যে সবারই তাদের মাইন্ডেডটা হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, জনগণের সমস্যার সমাধান এবং রাজনৈতিক উত্তরণটাকে যথার্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া। সেখানে এজেন্ডার ক্ষেত্রে মানে মতপার্থক্য তো থাকেই, একই দলের মধ্যেও মতপার্থক্য থাকে। এখন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তাদের ব্যক্তিগত মতামত থাকবে, তারা কোনো কিছু প্রস্তাব করতে পারেন। বিভিন্ন কমিশন হয়েছে, কমিশন বহু জায়গা থেকে মতামত সংগ্রহ করছেন, তারা কতগুলো প্রস্তাব দেবেন। রাজনৈতিক দলগুলোর আগে থেকেই অবস্থান আছে, আবার পরিবর্তিত বাস্তবতায় তারা নানান ডিসকোর্সের মধ্য দিয়ে তাদের কিছু কিছু অবস্থান নানাভাবে সমৃদ্ধ করতে পারেন, যোগ বিয়োগ করতে পারেন। সেই জায়গাগুলোই একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার। অর্থাৎ আমরা কমন মিনিমাম কনসেনসাস ডেভেলপ করাটাই এখানে কাজ। তবে প্রত্যেকেরই নিশ্চয়ই প্রস্তাব আছে, যেমন আমাদেরও আছে। আমরা খুব শীঘ্রই আমাদের দল এবং আমাদের মঞ্চ থেকে আমরা আমাদের রাজনৈতিক প্রস্তাব নিয়ে আসবো, এবং কিভাবে এই উত্তরণ পর্ব পাড়ি দিতে পারে আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। এইটাই এই ডিসকোর্সের মধ্যে দিয়েই তো আমরা এগোবো। কিন্তু মনে রাখা দরকার যে কনসেনসাস হচ্ছে সর্বনিম্ন ভিত্তি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব ভাই। অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে আসলে প্রশ্নটি এভাবেই রাখছি, আলোচনা যতদূর এগিয়েছে তার সূত্র ধরে, যে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশের মর্যাদা, সার্বভৌমত্ব রক্ষা এবং একটি স্বাধীন দেশ হিসাবে আমাদের যে প্রাপ্য সেটি ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক, এই বাস্তবতা বা বিষয়বস্তুকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সরকারের কিন্তু একটি উদ্যোগ দেখলাম, যে আমরা জাতীয় ঐক্য শিরোনামী যাকে আমরা গ্রহণ করছি বা সরকার তাই বলছে। কিন্তু আবার এই প্রসঙ্গ ধরে সরকারের যে সফলতা, কার্যক্রম, চারপাশের বাস্তবতা, মানুষের প্রত্যাশা সরকারের কাছে কতটা পূরণ হলো, কতটা বাকি থাকলো, এই সব কিছু মিলে আরেকটা ন্যারেটিভের জায়গাতে অনেকেই বলার চেষ্টা করছেন যে এই জাতীয় ঐক্যের পরের ধাপ কি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যে জায়গাতে দেখি যে এটার দুটো ধাপ যদি বড় করে বলি, একটাকে আমরা বলছি বদল বা ট্রানজিশন, আর একটাকে বলতে চাই যে ট্রান্সফরমেশন কিংবা রূপান্তর। ফলে এই এখন আমরা দীর্ঘদিনের যে একটা রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ছিলাম, সেই ব্যবস্থাটি কিন্তু মানে একটা শাসক দল কিংবা একজন নৃপতি
পরিবর্তন করার ব্যাপারটা সেটা না, এটার সাথে দীর্ঘদিনের চর্চা তৈরি হয়েছে, অনেক বিধি তৈরি হয়েছে, অনেক নিয়ম তৈরি হয়েছে, অনেক অভ্যেস তৈরি হয়েছে। সরকারের মধ্যে একটা দুটো পর্যায়ে যদি থাকে, একটাকে আমরা বলি যে রাজনৈতিক কর্তৃপক্ষ, অর্থাৎ যারা আমাদের আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আছেন, উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা সহ, এটা দ্য পলিটিক্যাল পার্ট। আর এটার নিচেই যারা আছে বা এটার সাথে যে আরেকটা যে অংশ আছে, যেটাকে আমরা বলছি ধরেন ডিপ স্টেট, অর্থাৎ যেটাতে আমরা প্রধানত আমাদের আমলাতন্ত্রের সামরিক বেসামরিক আমলাতন্ত্র সহ যে স্বার্থ গোষ্ঠীটা যারা সিদ্ধান্তগুলোকে খুব স্পষ্ট করে প্রভাবিত করতে পারেন এবং তারা মোটামুটি অপরিবর্তনীয়। ফলে এই রাজনৈতিক যে স্তরটা সেটা সরে গেছে, একটা নতুন স্তর এসছে। কিন্তু ডিপ স্টেট যেটা, অর্থাৎ যেখানে যে দীর্ঘদিনের চর্চা, যে অভ্যেস, যে মূল্যবোধ, যে নিয়ম, যে রীতি, এইগুলো তো একেবারে রাষ্ট্রের প্রতিটা কাঠামোর মধ্যে খুবই দৃঢ়ভাবে রয়ে গেছে। ফলে সেইটার বদল প্রথমও করতে হবে, অর্থাৎ ওখানে কতগুলো পরিবর্তন আনতে হবে, কিন্তু পরিবর্তনগুলো আনলেই সেটার রূপান্তর হবে না। অর্থাৎ দীর্ঘমেয়াদে যদি আমরা মৌলিক পরিবর্তন চাই ওই অভ্যেসগুলোতে, ওই নীতিতে, ওই আইনে, ওই প্রতিষ্ঠানে, তাহলে আমাদের একটা রূপান্তর দরকার। ফলে যে ঐক্যটা আমরা দেখছি, সেই ঐক্যের জায়গাটা এই বদলের কাজটিকে করেছে। অর্থাৎ আমরা এটা একটা মাত্র উদাহরণ না, আমরা আরও কয়েকটা উদাহরণ দেখেছি। যেমন যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়েও যে পক্ষগুলোর মধ্যে যে মতৈক্য, সেটাও এক ধরনের কিন্তু ঐক্যের প্রকাশ আমরা দেখেছি। অর্থাৎ এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে যে ঐক্য কিংবা সম্মতি তৈরি হয়েছে, সেটি একটা ঐক্যের জায়গায় তৈরি করেছে। কিন্তু এই ঐক্যটিকে ধরে নিয়ে যে প্রাতিষ্ঠানিক এবং নীতিগত যে রূপান্তরের ধাপটা, সেটা হচ্ছে পরের ধাপ। তো সেই ধাপের কাজটাতে আমাদেরকে ধৈর্য ধরার ব্যাপার আছে, সময় দেওয়ার ব্যাপার আছে। প্রথম কথা যে এটাতে আপনি দেখেন যে তার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হয়েছে, যে আমরা কীরকম রূপান্তর চাই, সেই রূপান্তরটাকে দৃশ্যমান করার জন্য, আইডিয়াগুলোকে প্রকাশ্য করার জন্য সংস্কার কমিশনগুলো কাজ করছে। যে আমি আমার সরকার কাজ করবে, সংসদ কাজ করবে। এখানে অধ্যাপক কাজী মারুফুল ইসলাম স্যার, এখানেই আলোচনাটি আছে। একেবারে সাধারণ মানুষ বলুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে কেউ কেউ কথা বলছেন এবং বুদ্ধিভিত্তিক পর্যায়েও সেই আলোচনাটি হচ্ছে, যে এরকম যে যখন কোনো বাস্তবতা তৈরি হয়, সেটি বাজার বাস্তবতা বলুন, আইন শৃঙ্খলার পরিস্থিতি বলুন, ভারতের আগ্রাসী মনোভাব কিংবা ভারতের মিডিয়ায় বাংলাদেশের সংখ্যালঘুর প্রসঙ্গ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, এই প্রসঙ্গগুলোতে যখন সরকার নিজে পেরে উঠছে না, তখন সবাইকে ডেকে, রাজনৈতিক দলগুলোকে ডেকে দায়টাকে ভাগ করে দিচ্ছে, তারই নাম জাতীয় ঐক্য। এমনটি কি আপনি একমত? আমার কাছে তা সেটা মনে হয় না। কারণ এই যে 10 জন 11 জন 12 জন যে উপদেষ্টা মণ্ডলী আছে, তারা কারা? তারা তো আকাশ থেকে আসা কিংবা স্বর্গ থেকে নেমে আসা কোনো দূত না। তারা কিন্তু এই যে বাকি মানুষ যাদেরকে ডেকেছে, তাদেরই মতামত নিয়ে, তাদেরই সমর্থন নিয়েই তারা এসেছে। অর্থাৎ আজকে যদি এই রাজনৈতিক দলগুলো তাদের সমর্থনটা সরিয়ে নেয়, কথার কথা, তাহলে তারা তো অস্তিত্বহীন। তারা কোথা থেকে আসবে? তাদেরকে কে সমর্থন দিবে? অর্থাৎ এই উপদেষ্টা মণ্ডলীর পেছনে আমাদের দেশের মানুষ আছে, এবং মানুষগুলোকে যেহেতু মানুষদেরই প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো, ফলে রাজনৈতিক দলগুলোর সমর্থন সেখানে তারা এনজয় করছে, এটা তাদের কাছে আছে। এখন সেটি ধরে আপনি যে কোনো, সেটা কি মনিয়াপার কথা শুনে আপনার মনে হলো? না, সেটা মনিয়াপাদের মধ্যে নিশ্চয়ই উষ্মা তৈরি হবে। কারণ কোনো পরিবর্তনই আসলে সবার জন্য একই রকমভাবে ভালো হয় না। অর্থাৎ এটাতে একটা উইনার এবং লুজার থাকে, যে রকম পরিবর্তনই হোক না কেন। ফলে আজকে ধরা যাক আমাদের নির্বাচন ব্যবস্থাতে একটা বড় রকমের পরিবর্তন হলো, কথার কথা, সেই পরিবর্তনটা দেশের যদি 80% মানুষও পছন্দ করে না, কিন্তু কেউ কেউ থাকবে যে ওটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা এটার বিরোধিতা করবে। ফলে জাতীয়তাবাদী দল কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যেভাবে যে পরিবর্তনগুলো চাচ্ছেন, সেই পরিবর্তনগুলোর যে গতি, সেই পরিবর্তনগুলোর অভিমুখ তাদের প্রত্যাশা অনুযায়ী না হলেই তাদের মধ্যে উষ্মা তৈরি হতে পারে, তাদের মধ্যে অধৈর্য তৈরি হতে পারে। সেটা হওয়াটা আমি খুব সঙ্গত এবং স্বাভাবিক মনে করছি। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনিয়াপা। আপনার যে মন্তব্য, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এই সরকারের 4 মাস দায়িত্ব পালনের মধ্যে দিয়ে সেটি রাজনৈতিক দল কিংবা ব্যক্তি প্রত্যাশা পূরণ না হলে, তার মন মতো না হলে, মনোভূত না হলে নানা ধরনের মন্তব্য আসবে। এই ব্র্যাকেটের মধ্যে ফেলে যদি আমরা আলোচনা করি, আপনি কি সেখানে কতটা সম্মতি দিবেন? দেখেন, একটা সরকার সমালোচনা থাকবেই, সমালোচনা ছাড়া যে কাজ করে তারই সমালোচনা হয়। এখন আপনাকে বুঝতে হবে সময় ফ্রেমটা, টাইম ফ্রেমটা কিভাবে বাঁধা আছে।
এই সরকারে আমরা কেন এই টাইমে সমালোচনা করি? আমরা কিন্তু যে কোনো গণতান্ত্রিক সরকার হলে 4 মাস নিয়ে 5টা কথা বলতাম না, আমরা 1টা বছর দেখতাম বা মিনিমাম 6 মাস দেখতাম। আমরা এটা বলি যে উনি আসছেনই, ওনার নামটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। উনি একটা সুন্দর ইলেকশন দিবে, আমাদের যা না পাওয়াগুলো ছিল ওনার মাধ্যমে আমরা সবগুলো দল মিলে আমরা সেটা ফিল আপ করার চেষ্টা করা, আর কিছু না। আমাদের গণতন্ত্রের অভাব আছে, ওই জায়গাটা আমাদের ফিল আপ করা, আমাদের কিছু সংস্কার। সেক্ষেত্রে যে মৌলিক কিংবা প্রাথমিক সংস্কারগুলো সময় তো আপনারা দিবেন। আমরা দিয়েছি। আপনারা দেখেন 100 দিন কিন্তু হানিমুন পিরিয়ড বলে, 100 দিন গিয়েও কিন্তু 120-25 দিন অলরেডি গন। আমরা এই সরকার যদি আমরা স্বল্পকালীন সরকার বলি, আমরা কেন, সবাই বলবে এই সরকার একটা সর্বোচ্চ ভোটের সরকার কত দিনের হয়? 4 বছর অথবা 5 বছর, কোনো কোনো দেশে 4 বছর, কোনো কোনো দেশে 5 বছর। তাহলে এই সরকার যদি স্বল্পকালীন হয় তাহলে ওটা হিসাব করলেই পাওয়া যায়। এখন আমরা যদি সংস্কারের দোহাই দেই, সংস্কার শেষ হতে হতে কত দিন লাগবে তার কোনো শেষ নেই। সংস্কার হচ্ছে চলমান। তাকে প্রথম যেটা করতে হবে সেটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিতে হবে নির্বাচনের জন্য। নির্বাচন কিভাবে হবে সেই অ্যাপ্রক্সিমেট ডেটটা দিতে হবে। ওনারা কিন্তু এই জায়গায় রহস্যজনক আচরণ করছেন, এক একজন এক এক রকম কথা বলছেন। এই রহস্যের উৎসটা আমি রাজনীতি করা মানুষ, আমি হয়তোবা অনেক কিছুর মধ্যে আমার জন্মের পরে থেকে আমি নেগেটিভ দেখতে দেখতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে আমি পজিটিভ দেখতে পাই না, ভিজুয়াল দেখতে পাই, দৃশ্যমান দেখতে পাই। আমি নিশ্চয়ই ভালো কোনো ইন্ডিকেট করতে পারছি না বলে আমি দুঃখিত, কিন্তু আমি করতে চাই এই কারণে যে সত্যিই আমি বলছি যে এই সরকারকে যারা নিয়োগ করেছে তারা বাংলাদেশের লোক। এই সরকার নিয়োগ হয়েছে বলেই, কিন্তু আগের সরকারটা চলে গেছে বলেই এই সরকার নিয়োগ হয়েছে। আগের সরকারের সময় আমরা কিন্তু অনেক কিছুর মধ্যে আমাদের বাধা, মানে গদ বাধা, আমরা একদম দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থার মধ্যে ছিলাম আমরা। সেইখানে আমরা এখন কথা বলতে পারছি যে তাহলে কতদিন, আমরা তাহলে ওটার সঙ্গে মিলাতে পারি না। আবার যদি আমি বাজারের জায়গায় যাই তাহলে আমি ওইখানে বলতে পারি যে তাহলে আমি কি কেন দায়িত্বে থাকেন। একটা সরকারকে তো সবকিছুকেই সমন্বয় করেই তো তাকে চলতে হবে। সবকিছু সমন্বয়ের মধ্যে প্রথম জিনিসটা হলো যেটা, আমার যদি হাত পা ভেঙে যায় আর আমার যদি মাথা ব্যথা করে, দুইটার মধ্যে কিন্তু আমার আগে হাত পা ব্যান্ডেজটা করতে হবে, সেলাই দিতে হবে। ওটা কিন্তু আমার আগে, মাথা ব্যথা আমি 2 মিনিট পরে 2 দিন পরে করলেও চলবে। এখন এই সরকারের বাজার জিনিসটাই হচ্ছে মানুষকে কেউ কিন্তু খাবার দিয়ে আসে না ঘরে, কোনো সরকার দিয়ে আসে না। মানুষ কি চায়? সহনশীল দামের মধ্যে কিনতে চায়, নিজের জীবনের নিরাপত্তা চায়, নিজে একটা সরকার যেন গঠন করতে পারে সেই অধিকারটা চায়, এবং নিজের 5টা যে মৌলিক অধিকার সেটা চায়। এই 5টা মৌলিক অধিকারের মধ্যে কিন্তু খাদ্যটা কিন্তু ফার্স্ট। সেই খাদ্যের মধ্যে যদি ওই ঈশ্বরী পাটনির মতো যে আমার এই দুধ ভাতে যদি কোনো উৎপাত সৃষ্টি করে, তার জন্য কিন্তু আমি জীবন পর্যন্ত দিতে পারি। তো উৎপাত সৃষ্টি করা মানুষের জন্য কিন্তু আমরা কিন্তু আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, আত্মহতি দিয়েছি, শহীদ হয়েছি। সেটা যদি ওই জায়গা থেকে মিনিমাম না সরে, আমি আপনাকে একটা প্রমাণ দিই। সরকার যখন 3 দিন দেশে ছিল না, কোনো সরকারই ছিল না, তখন কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু কিছুটা হলেও কমেছিল, প্রায় প্রতিটা জিনিসের দাম। তাহলে সরকার আসার পরে কেন আমি সিন্ডিকেট ধরতে পারলাম না? সিন্ডিকেট ধরার জন্য কেন আমি সব রাজনীতিবিদদের আমি ডাকলাম না? আমি কেন তাদের সহযোগিতার আশ্রয় নিলাম না? কারণ এই দেশটা কিন্তু কারো একার বাপ দাদার সম্পত্তি না। ছাত্ররা যেভাবে বলছে না, দেশটা কারো বাপের না, তো সবার, এই দেশটা কিন্তু সবার বাপের বা সবার, তো সবার হিসেবে, তাই সবার হিসাবে তাহলে কিন্তু রাজনীতিবিদদেরই আগে ডাকার কথা। যারা নিজের খেয়ে উইলিংলি দেশের সেবা করার জন্য মনস্থির করেছে, তাহলে তাদের ডেকে নিয়ে কেন, কোথায় সিন্ডিকেটটা আছে? সেটা আমার ঘরে আছে না আপনার ঘরে আছে না রাস্তায় আছে? সেই সিন্ডিকেটটা তো আমরা ধরতে পারি। নইলে আপনার প্রান্ত লেভেলে, আমি আজকে কথা বলছি, পেঁয়াজের দাম যদি প্রান্ত লেভেলে যদি 30 টাকা হয়, ধরলাম পাতা সহ, ধরলাম আমি 50 টাকা বা 60 টাকা, তাহলে কেন আমি ঢাকায় 100 টাকা দিয়ে কিনবো নতুন পেঁয়াজ? আমি কেন এখনো পুরানো আলু 75 টাকা 80 টাকা এবং আমি নতুন আলু 120-150 টাকায় আমি কিনবো? এটা তো আমি কিনতে চাই না। মন্তব্য পরে শুনছি একটু স্যার, খুব ছোট করে, একদমই যে মনিয়াপা যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো তারা কি দৃশ্যমান পরিবর্তন দেখিয়েছে, তারা পরিবর্তন দেখতে চান, কিন্তু এই
আমি বিএনপি একটা মাত্র দল না, আরো দল, হ্যাঁ সব রাজনৈতিক দলগুলোর কথা বলছি, তারা তাদের উপরে যে দীর্ঘদিনের মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থার জন্য তারা কি করেছে? তারা কি একটা বিকল্প কোনো বাজার নীতি ঘোষণা করেছেন? তারা কি কোনো দুর্নীতির জন্য বিশেষ কোনো কর্মসূচি ঘোষণা করেছেন? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা কি কোনো কর্মসূচি তারা বলছেন আলাপ আলোচনা আরো ব্যাপক পরিসরে তারা কি করেছেন? আমরা সরকারের কাছে যাচ্ছি, তারাও তো একটা, তারা কি করেছেন? আজকে আর সময় পাবো না, অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব ভাই, শেষ মন্তব্যে। না, সব ঘোষণা আবার সবভাবে আলোচিত হয় না, এটাও একটা সমস্যা আর কি। ধরেন আমাদের এখানে তো তথ্যের যে প্রবাহ, তার মধ্যে তো অনেক সিলেক্টিভ ব্যাপার আছে। কার নিউজ হেডলাইন হবে, কার নিউজ হেডলাইন হবে না, কারা কোন প্রসঙ্গে আলোচনা করলে সেই প্রসঙ্গগুলো কতটা টেলিভিশনে খবর হিসেবে আসবে, তো সেইটা একটা সমস্যার জায়গা আছেই। বাংলাদেশে তো এই সমস্যাটা খুবই আবার অযৌক্তিক, সবাই সমানভাবে সব কিছু পাবে তা না। আমি লাস্ট কথা শুধু এটা বলি যে নির্বাচন এবং সংস্কারকে পরস্পর বিপরীত ভাবাটা ঠিক হবে না। নির্বাচন অবশ্যই লাগবে, আবার সংস্কার করা, যেগুলো এই সরকার সংস্কারের পথটাকে ফ্যাসিলিটেট করা, এটাও কিন্তু এই সরকার একটা ম্যান্ডেট। ফলে দুটো দিক নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি বলতে চাই যে সরকারের অবশ্যই সরকার ভালো কিছু করতে চান, ভালো কিছু করার জন্য সবার দল মত নির্বিশেষে সবার একটা মত, যেমন আমরা জাতীয় ঐক্যের ডাক দিতে পেরেছেন একটা সরকার, এই সরকার জাতীয় ঐক্যের ডাকটা না দিলেও পারতেন, কিন্তু দিয়েছেন, এটা আমরাও কিন্তু এটাতে গর্বিত হয়েছি যে এই দেশটা আমাদের সবার। ঠিক তেমনি যে কোনো ক্রাইসিস মোমেন্টে সবচেয়ে বড় আগে দ্রব্যমূল্যের ক্রাইসিস মোমেন্টে প্রত্যেকটা দলকে ডাকা উচিত যে আমাদের সমস্যাটা কোথায়। আমার মনে হয় একটা সুন্দর রাস্তা বের হয়ে আসবে। তবে আবার সেই ধারণায় আপনারা দৃঢ় থাকবেন কিনা যে নির্বাচনের কবে হবে এই ঘোষণাটা দিয়ে সকল ঐক্য হোক, এমন না তো বিষয়টা? এটাও তো আছে। আপনি এখানে আসছেন, টক শো করছেন, আপনি কিন্তু না খেয়ে আসেন নাই, কিংবা যে খাবেন না তা কিন্তু কথা না, আপনাকে খেতেও হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। এটা কনফিউজ করলে ঠিক হবে না। যে রোড ম্যাপ মানে কিন্তু আগামীকাল নির্বাচন কেউ চাইছে না। রোড ম্যাপ মানে নির্বাচনের টাইমলাইনটা জানা, সেটা কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি আনতে সাহায্য করবে, সেটা ইকোনমিক স্টেবিলিটির উপর প্রভাব ফেলবে। ফলে ধরুন কেউ 3 মাস পর নির্বাচন চাইতে পারে। আমার বক্তব্যটা কিন্তু টোটালি ভিন্ন। আমরা বলছি যে রোড ম্যাপ সেটা আপনি যখনই দেন সেটা আলাপ আলোচনার মধ্যে ঠিক হবে, কিন্তু উপদেষ্টাদের কোন উপদেষ্টার বক্তব্য থেকে আপনারা কিছু অনুমান করতে পারেন, যদি সেগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য, ব্যক্তিগত মতামত দিয়ে তো আসলে হবে না। কারো ব্যক্তিগত মতামতকে গ্রহণ করবে কে? প্রথমে বলেছে যৌক্তিক সময়, তারপরে বলেছে রোড ম্যাপ, তারপরে যখন কোনো উত্তর পায় না তখন বলেছে নির্বাচনের ডেট। না, আবার দ্রুত সময় আছে, একটা টাইমটা দ্রুত সময়, তাহলে এখনো ওনারা বলতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট ডেট ওনারা দিতেই পারে। জি, সেটা থেকে 1 মাস আগাতে পারে, 1 মাস পিছাতেও পারে, কিছু যোগ করবে না। জাস্ট আমি বলছি যে অবশ্যই দিতে পারে, আমাদের সবার প্রত্যাশাই তাই, কিন্তু দিতে পারার জন্য যে প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিটা দেওয়ার জন্য আমাদেরকে সময় দেবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, জোনায়েদ সাকি। জানুয়ারি মাসের মধ্যে যদি রিপোর্টগুলো আসে তখন আলোচনা হবে। জি, অসংখ্য ধন্যবাদ জোনায়েদ সাকি, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম এবং নীলুফার চৌধুরী মনি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য।